উঠোনগুলো ঝাড় দেওয়া হলো, তারপরে বাসনগুলো ভিজিয়ে রেখে আমি ঘরগুলো ঝাড়ু দিতে গিয়েছিলাম। ঘর ঝাড়ু দিয়ে চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেব বলে। আর দেখো কত অসুবিধা হচ্ছে বাসনগুলো মাজতে। আর পুকুরটার অবস্থা দেখছো, সত্যি গো খুব অসুবিধা হচ্ছে। একটা পা ওপরে রেখে আর একটা পা নিচে রেখে বাসনগুলো আমি সিঁড়ির ওপরে তুলে নিলাম। এবার সিঁড়িতে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলো তো, ওই নিচ থেকে যদি মাজি না তাহলে কিন্তু খুব অসুবিধা হবে, গুঁড়ি হয়ে মাজতে হবে। তো সেই জন্য ওপরে তুলে নিলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাসনগুলো সিঁড়ির ওপরে বসেই মেজে নিয়েছি, তারপরে জলে নেমে পড়লাম। আর জলে দাঁড়িয়ে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যেন বেশি জল নেই, আর জলটাও খুব একটা ভালো নয়। আর দুদিন তো কলতলাতেই বাসন মাজলাম, তোমরা দেখেছো। আজকে জানো তো কলে জল দেয়নি, তাই পুকুরেই বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। এবার যাব কলতলায়, জল চলে এসছে, জলগুলো বুলিয়ে নেব। সকাল সকাল দেখো আমি কুলো সেলাই করতে বসলাম। সেই যে আমরা কুলো নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছিলে বাজার থেকে। এই যে কি অবস্থা হয়েছে, মানে সেই যে সর্ষেগুলো ঝরানো হলো ওগুলো যেন তো ঝাড়তে হবে, ধুলো আছে। তো এই যে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না। তো ভাবছি এটা সেলাই করি। এটা গামছা ছেঁড়া নিয়ে এসছে, এই গামছাটা দিয়ে আর কি সেলাই করে মুখটা বন্ধ করে দেবো। মানে সুতো দিয়ে সেলাই করে নেবো, ছুঁচ সুতো দিয়ে। এই দেখো ছুঁচ সুতো নিয়েছি, দেখি হচ্ছে কেমন। মানে সর্ষে কটাটা ঝাড়তেই হবে, সেই জন্য আর কি এত আর কি তাড়াহুড়ো। আর কত সুন্দর পাখি রাখছে দেখো। এই বাঁশঝাড়ে জানো তো অনেক রকমের পাখি থাকে, অনেক রকমের সুর। আর আজকে সকালবেলায় খুব সুন্দর কোকিল ডাকছিল, কোকিলের ডাক শুনে আজকে আমার ঘুম ভেঙেছে। তো যাই হোক চলো দেখি সেলাই করতে কেমন পাচ্ছি আমি। একটু দূর থেকেই নিই, দূর থেকে না নিলে কী হবে, এগুলো মনে হচ্ছে যে ছেড়ে যাবে। এইদিকে দেখতে হবে কোন দিকে ফুটো আছে, কি ঝুঁকাতে হবে। এভাবে এভাবে দিয়ে দিয়ে এদিকে 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 করে সেলাইটা করব। আর এটাকে যদি না ধরা হয় তাহলে কিন্তু খুলে যাবে, সেই জন্য এটাকেও ধরতে হবে। কোনখানটায় ফাটা আছে বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক চলো আমি এখন কুলোটা সেলাই করি। আর অনেক সময় লাগবে সেলাই করতে, আস্তে আস্তে ধীরে সুস্থে আর কি সেলাইটা করতে হবে। কুলোটা সেলাই করা হলো। আর কুলো সেলাই করতে আমার তো অনেক সময় লাগলো। তারপরে দেখো চলে এসেছি মাঠে। আর বাড়িতে তো কিছু সর্ষে আছে, সেগুলো বাবা আর রুদ্রর বাবা আর কি মেরে নিচ্ছে, ঝরিয়ে নিচ্ছে। তো দেখো শাকগুলো সেই দিন একরকম দেখে গেছি, আর আজকে আরেক রকম লাগছে, খুব সুন্দর হয়েছে তাই না? মানে জল পেয়েছে তো। তো চলো এখন শাকগুলো তুলে নিই। এভাবে কিন্তু হাতে করে কেটে কেটে তুলবো। এভাবে তুললে কি হবে বলো তো, আবার কিন্তু পেকি বেরোবে, মানে ছোট ছোট কচি কচি আবার বেরোবে। ওগুলোও কিন্তু পরে খাওয়া যাবে। আবার যদি গোড়া উপড়ে দিই তাহলে তো আর বেরোবে না। সেই জন্য বাবা আমাকে বললো যে এভাবে হাতে করে তুলে তুলে নিয়ে আসবি, একদম খুব গোড়া থেকে তুলবে না, তাহলে বেরোবে না। সেই জন্য যেখানে আর কি ঘন ঘন আছে, ঘন ঘন জায়গাগুলোই তুলতে হবে, তাহলে ফাঁকা হবে। আর ফাঁকা হলে কি হয় জানো তো, পাতলে যদি করা হয় তাহলে কিন্তু বেশি বড় হয়। ঘন জায়গাগুলো আগে তুলে নিই চলো। আর তোমরা তো দেখেছিলে যে কালকে দিদি বাজার থেকে শাক নিয়ে এসেছিলো, এই শাক পাট শাক। তবে কি জানো তো, কালকে শাকটা না খেতে অতটা ভালো ছিল না। তবে দেখবে আজকেরটা রান্না করব, স্বাদটাও আলাদা আর রান্নাটাও হবে আলাদা, পুরোই আলাদা। কালকেরগুলো কি হয়েছিল জানো তো, এই যে এগুলো দেখছো লাল লাল লালতের শাকে। আর কালকে দিদি যেটা এনেছিল সাদা সাদা ছিল, সেই জন্য লাল লালি ভাবটা ছিল না। আর আজকেরটা লাল লালি তো হবেই, লাল লাল। তো যাই হোক চলো, অনেকক্ষণ লাগবে শাকগুলো তুলতে। শাকগুলো আমি এখন তুলে নিই। আমার শাকগুলো তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি কে কি করছে। কুলো সেলাই করে আমি গেছিলাম শাক তুলতে, শাক তুলে নিয়ে চলে এলাম। আর এই দেখো কুলোটা সেলাই করেছি। আর দিদি দেখছি, আমি এসে দেখছি দিদি সর্ষে ঝাড়তে শুরু করে দিয়েছে। হচ্ছে ভালো ঝাড়া, পড়ে যায় না তো?
ঠিকই আছে, ভালোই ঝাড়া হয়েছে। আর এই দেখো হাঁসগুলোকে বের করে দিয়েছি, বের করে খাবার দিয়েছিলাম, দেখো খেয়ে নিয়েছে, আবার ওদেরকে খাবার দিতে হবে। আর মা ওই যে বসে আছে, আর এখানে বাবা সর্ষে মারছে। তো রুদ্র বাবা গেল, ওই যে বলছিলাম না কালীতলায় লাইট লাগিয়েছিল, ওই লাইট খোলার জন্য ডাকতে এসেছিলো, তাই রুদ্র বাবা গেল, ও আসবে, এসে ও আর বাবা আর কি দুজনে মিলে এই যে কটা সর্ষে আছে মেরে নেবে। তোমাদেরকে বললাম না কিছু জামা কাপড় ভিজিয়েছি, তো জামা কাপড়গুলো কেচে স্নান করে চলে এসেছি, আর ঠাকুর সেবাও দিয়ে দিলাম। তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য কিছু করব, তাই কয়েকটা আলু, পেঁপে আর মটরশুঁটি নিয়ে চলে এসেছি। তো এইগুলো দিয়েই ভাবছি একটা তরকারি করব, আর সেটা দিয়েই মুড়ি খাবো। আর অন্যদিন একটু সকালে করা হয়, আজকে সকালবেলায় তরকারিটা করা হয়নি, তাই এখনই করে নিচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো, মায়ের খিদেও পেয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর একটা গাজর ছিল, মানে ওটা অনেক দিনের হলো জানো তো, সেই রুদ্র বাবা আগের বার বাজারে গিয়েছিল তখনকার, কেমন একটা শুকিয়ে গেছে, তাই ওই গাজরটা দিয়ে দিলাম। কালকে যখন বাজারে গিয়েছিলাম এই ছোট্ট প্রেসার কুকারের ঢাকনাটা নিয়ে গেছিলাম, ঢাকনাটা ঠিক করে নিয়ে এসেছি। আর আজকে অনেক দিন পর এই ছোট্ট প্রেসার কুকারটাতে রান্না করছি। আর জানো তো এই প্রেসার কুকারটাতে রান্না করতে আমার খুব সুবিধা হয়, মানে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। এই যে ছোট্ট, সেই জন্য তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি সিটিও পড়ে যায়। তাই এই মুড়ি খাবার তরকারিটা আমি ছোট্ট প্রেসার কুকারটাতেই করে নিচ্ছি। আর তরকারি করার জন্য ওই ফোড়নে দিয়েছি জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, এবার 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। মুড়ি খেলাম, তারপরে সবজি কাটতে বসলাম। এঁচোড়টা আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম, মানে দুফাড়া করে রেখেছিলাম। আগে কেটে রাখলে কি হয়, যে আঠাটা বেরোয় আঠাটা বেরিয়ে যায়, তো অনেকটাই আঠা বেরিয়ে গেছিলো, সেটা আমি মুছে নিয়েছি। তারপরে দেখো ঘরে নিয়ে এসে এঁচোড়টা কেটে নিচ্ছি। আর তাও একটু একটু আঠা আছে, মানে এঁচোড়ের তো আঠা থাকবেই বলো, তাই না? তো একটু হাতে সর্ষের তেল নিয়েছি, তারপরে আমি কাটতে শুরু করলাম। তো আলু দিয়ে এঁচোড় দিয়ে আজকে তরকারি করব। আর এটা হবে বছরের মানে প্রথম এঁচোড় খাওয়া এই বছরে আর কি। আমি রান্না বসিয়েছিলাম, আর রুদ্রর বাবা এই যে দেখছো মাছগুলো নিয়েছে। তো আমি তো ওদিকে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি, তাই দিদিকে বললাম তুমি মাছগুলো একটু বেছে দাও, তাহলে আমার সুবিধা হবে। আর রান্না বসিয়ে তো আসতে পারবো না, কারণ উনুনে রান্না করলে উনুন শালেই থাকতে হয়, বারে বারে জ্বালানি আর কি দিতে হয়, জাল দিতে হয়, তাই দিদি মাছগুলো বেছে দিচ্ছে। শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন শাকটা রান্না করব। আর শাক রান্না করার জন্য প্রথমে জল দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে লবণ দিয়েছিলাম, তারপরে দেখো শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকগুলো এখন সিদ্ধ করে নেব। আর এগুলো তো নতুন শাক, তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আর আমরা কিন্তু এভাবেই খাই, তোমরা অনেকেই বলেছো অনেক রকমভাবে এই শাক রান্না করা যায়। তো তোমরা যখন বলেছো, তোমরা যেমন বলো আর কি তেমনভাবে আমি একবার রান্না করে দেখব, কারণ এটা তো বাড়ির শাক, মানে যেমন তেমন করে রান্না করে খাওয়া যেতেই পারে, আর কেনা হলে তো আর যেতে পারে না রোজ রোজ কিনে। তো যাই হোক, পরের দিন যখন করব তখন তোমরা যেমনভাবে বলো ওভাবে আর কি করব। তো যাই হোক, দেখো শাকটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে, এবার আমি শাকটা নামিয়ে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এখন শাকটা তেলে দিয়ে ছুঁকে নেব, তার জন্য তেল দিলাম, দিয়ে দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এখন রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আর রসুন কিন্তু যত ভালোভাবে ভাজবো তত কিন্তু শাকের সেন্টটা বের হবে। তো ভালো করে ভেজে নেওয়ার পর সেই যে সিদ্ধ করা শাকগুলো আমি দিয়ে দেবো। শাকটা রান্না করার পর মাছের টকটা রান্না করে নিয়েছি, তারপরে আমি এখন এঁচোড়টা রান্না করব। আর মাংস যেমনভাবে রান্না করি ঠিক তেমনভাবে এঁচোড়টা রান্না করব। তো এঁচোড়গুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছি, আলু এঁচোড় একসাথে, তারপরে তেলে ভেজেও নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর এখন দেখো মশলা দিয়ে কষবো। তো তেল দিলাম, একটু চিনি দিলাম, চিনিটা দিলে কি হয় কালারটা ভালো হয়। আর চিনি দেওয়ার পর কেটে রাখা ওই যে পেঁয়াজ দিলাম, তারপরে তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর
দেখো মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরে, লঙ্কা একসাথে বেটে নিয়েছি সব কিছু। তারপরে একটা টমেটো দিলাম। টমেটোটা দিলে বেশ কালারটা ভালো হবে। তারপরে দেখো হলুদ লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে টমেটোটাকে আর কি গলিয়ে নেব মশলার সাথে। তারপরে তখন ভালো করে কষানোর পর ওই যে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব। সিদ্ধ করে ভেজে নেওয়া এঁচোড়গুলো দেখো দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন ভালোভাবে কষিয়ে নেব আর অনেকক্ষণ ধরে কষাবো। আর দেখবে যে কোনো তরকারি যদি ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষাচ্ছি, রঙটা একদম আলাদা হয়ে গেল, মানে যত কষাবো রঙটাও তত ফিরবে। তো যাই হোক কষানো আমার হয়ে গেছে। তারপরে দেখো জল দিয়ে দিলাম। আর খুব একটা ঝোল করব না, ওই গায়ে লাগাই করব। তো একটু ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি পাট শাক আর হচ্ছে একটা মাছের টক করেছি, আর করেছি বছরের প্রথম ইঁচড় রান্না। তো এখন দেখা যাক যে কেমন রান্নাটা হয়েছে। তো সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। মাকে আগে জিজ্ঞাসা করি, মা ইঁচড় রান্না কেমন লাগছে? বছরের প্রথম ইঁচড় ভালো লাগছে? বাবা ভালো হয়েছে? রুদ্র রুদ্র বলছে এটা কি মাংস, তাই বলছে। মানে সেন্টটা কি বলতো, চিকেন যেমন রান্না করি তো সেভাবে রান্না করেছি তো তো মানে সেন্টটা একদম চিকেন চিকেন লাগছে। ও প্রথমে মনে করেছিল যে মাংস রান্না হয়েছে। আর পাট শাক দিয়ে এঁচড় খেতে খুব ভালো লাগে, একসাথে মাখিয়ে ভাতটা খেতে। তো যাই হোক ওদের খাওয়া হবে, তারপরে দিদি আর আমি খেতে বসবো। বাবুসোনা খেয়ে নাও, খেয়ে নাও। খাই দি রুদ্রকে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দিদির আর আমার ভাত বেড়ে নিয়েছি। দিদি বসেছে আজকে ওই পাশে, আমি বসেছি এই পাশে। তো চলো এখন দেখি ইঁচড় রান্নাটা কেমন হয়েছে। এই দেখো দারুণ হয়েছে। আর সিদ্ধটা একদম ঠিকঠাক হয়েছে, না খুব গলে গেছে না খুব আর কি শক্ত হয়ে আছে। দারুণ হয়েছে ইঁচড় রান্নাটা। বছরের প্রথম ইঁচড় রান্না খেলাম আজকে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে বাসনপত্রগুলো মেজে নেবো। আর যেন বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। আর ওদিকে সর্ষে মারা হয়েছিল, সর্ষেগুলো উঠোনে পড়ে আছে। খাওয়া দাওয়া করে ওই কাজে আবার লাগতে হবে। খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, সেটা আর শেয়ার করলাম না, কারণ ওই যে আবার অসুবিধা করে বাসনগুলো ধুয়ে আনলাম। আর এই টাইমে তো কলে জল থাকে না, তাই পুকুরেই বাসনগুলো ধুয়েছি। আর মেঘ করেছে তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর ওদিকে বাবা রুদ্রর বাবা খাওয়া দাওয়া করে এই যে দেখছো সর্ষের আর কি খোসাগুলো ঝাড়তে শুরু করেছিল। জামা কাপড়গুলো তুলে রাখলাম। তারপরে আমিও ভাবলাম ওদের সঙ্গে হাতে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হবে। আর মেঘটাও বেশ ভালোই করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। আর রুদ্র সোনা দেখো আজকে ওকে ঘুম পাড়ানোর সময় হয়নি বলে ঘুমালোই না, এখানে বসে বসে ও খেলা করছে। তো যাই হোক অনেক সময় লাগবে, চলো এভাবেই আমরা এগুলোকে বেছে নিই। তো চলো বন্ধুরা এই সর্ষেগুলো ঝাড়তে ঝাড়তে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে গঙ্গাসাগর থেকে প্রিয়সী বোনের। বোন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মায়ের নামটি নিও। আমার নাম প্রিয়সী আর মায়ের নাম জয়া। এই যে প্রিয়সী আর জয়া কাকিমা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। পরের নামটি হচ্ছে বর্ধমান থেকে মন্দিরার। সে লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে মন্দিরা তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে মৌ বোনের। বোন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি আর আমার ছেলে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম মৌ আর ছেলের নাম শুভম। এই যে মৌ আর শুভম তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম। তোমরা খুব খুব ভালো থেকো গো। অনেকক্ষণ ধরে সর্ষেগুলো বাছলাম, আর দেখো সব সর্ষে বাছা হয়ে গেছে। তারপরে চেলে নিচ্ছি। জানো তো এই সর্ষেগুলো খুব মাটি আছে,
তো এভাবে চেলে নিচ্ছি, চালার পর মাটিগুলো আলাদা হয়ে যাচ্ছে আর খোসাগুলো দেখো আলাদা হয়ে যাচ্ছে, মানে এক জায়গায় হয়ে যাচ্ছে, সর্ষেটা পড়ে যাচ্ছে। তো এভাবে করে সব সর্ষেগুলো চেলে নেব। আগে এগুলো চালছি, তারপরে এগুলো চালবো। আর এত মাটি হয়েছে কেন বলো তো, যখন কেটেছিল কিছু কিছু আমার উপরেও নিয়ে এসেছিলো, তো মাটিগুলো ভেজা ছিল। এই দেখো কত মোটা মাটি, দেখো এই মাটিগুলো চলে এসছে। আর ওই যে খোসাগুলো আলাদা করে রেখেছি আগে যেগুলো বাছলাম, তো সেগুলো আরেকবার বাছতে হবে। খোসাগুলোর ভেতরেও না সর্ষে থাকে। তো আজকে আর সময় নেই, ওই যে পাখির ডাক শুনতেই পাচ্ছ, পাখি কিচিরমিচির করছে, সন্ধে হতে আসছে। তো আজকে লাগলে আবার কি হবে, সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর শুরু করলাম না বাছতে, কালকে আর একবার বেছে দেবো। তো চলো এগুলো এখন আমি সব চলে নিই। আর ওইদিকে দেখো রুদ্র গাড়ি নিয়ে, হ্যাঁ খোসাগুলো নিয়ে যাচ্ছে সর্ষে। যে কোথায় রেখে আসছে বাবু, নিয়ে যাও না বাইরে, ঘরে রাখো, নোংরা হবে উঠোন রাস্তা, আমাকে তো ঝাড় দিতে হবে আবার, থাক বাইরে নিয়ে যেও না। সর্ষেগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ার পর উঠোনটা ঝাড় দিয়েছিলাম, জানো তো, ঝাড় দিয়ে আমি সন্ধেবাতি দিয়েছি। তারপরে হচ্ছে দেখো রুটি করে নিলাম, অনেকগুলো রুটি করে ফেলেছি। দিদি আটা মেখে দিয়েছিল, রুটি বেলে দিয়েছিল, আমি রুটি করলাম। আর ওদিকে বাবা, রুদ্র বাবা করছিল হিসাব যে রুদ্র জন্মদিনে কতজন খাবে না খাবে। তো এই যে হচ্ছে তার লম্বা লিস্ট। তো রুটিটা করে নিয়ে দিয়ে বলছে আর কি লিস্টটা। হিসাবটা আমি করিনি, দৈবকী করেছে। হিসাব বলতে কি আমরা শুধু বাজারের লিস্টটা করলাম কি কিছু আমি আর কি বলে দিলাম বাবাকে, বাবা আর কি লিখে লিখে দিল কি এটা ফুললো না, এটা আমার শেষকার রুটিটা। তো যাই হোক রুটি করা আমার হয়ে গেল। আর এই যে হচ্ছে লিস্ট, এই যে দেখছো আর এই যে দেখছো, দুই দিকে লেখা আছে। তো কি হয়েছে, একটা হিসাব করলাম আমি যে কতগুলো বাচ্চা হবে। ওই আমাদের পাড়ায় আর কি, আমাদের পাড়ায় আর একটা পাড়া মিলিয়ে হচ্ছে ওই 40টা বাচ্চা হচ্ছে। তো 40টা বাচ্চা আর বড় ওই 20টা হচ্ছে। তো সেই সব মিলিয়ে হচ্ছে 60টা। বড় বলতে কি মানে আমাদের ঘরের ধরে, ঘরের আমাদের কাকাদের বাড়ি, আমাদের বাড়ি আসবে কি দিদিরা আসবে সেসব ধরে আর কি হলো 60টা। তো 60 জনের আর কি হিসাব বাবার কাছে করলাম। বাবা আর কি লিখে লিখে দিল সবজি পাতি, তারপর নটকোনা কত কি লাগবে না লাগবে আনতে হবে সবকিছু বাবা এখানে লিস্ট করে দিয়েছে। রুদ্রর বাবা জন্মদিনের আগের দিন যাবে, দিয়ে বাজার করে নিয়ে আসবে। তো যাই হোক রুটি করা হলো, এখন হচ্ছে রুদ্রকে পড়াতে বসাবো। তো চলো রুটিটা ঘরে রাখি, দিয়ে রুদ্রকে পড়াতে বসাই। এখন বাজে রাত 10টা, রুদ্রকে পড়ানো হলো, তারপরে খাবার বেড়ে নিয়েছি। এটা হচ্ছে রুদ্রর বাবার খাবার, ও খাবে রুটি। ও দেখো কি কি নিয়েছে, রুটি নিয়েছে, তরকা, তারপরে সকালে যে মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছিলাম ওটা, আর এঁচড়ের তরকারি, আর একটু টক নিয়েছে। আর আজকে সবাই তরকারি রুটি খেয়েছে, শুধু আমি আর রুদ্র খাচ্ছি ভাত। রুদ্রকে বললাম রুটি খাওয়ার জন্য, ও বলছে খাবে না। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।